নমস্কার, সুস্বাস্থ্যের সহজ পাঠের আজকের এপিসোডে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস। খুব খটোমটো শব্দ। অ্যাকচুয়ালি পিত্ত নালীতে পাথর চলে গেলে তাকে বলা হয় কোলেডোকোলিথিয়াসিস। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গলব্লাডার বা পিত্তথলিতে যে পাথর তৈরি হয়, পাথর থাকে, এটা অত্যন্ত কমন একটা জিনিস। এই নিয়ে আমাদের এর আগেও একাধিক ভিডিও আছে। ডেসক্রিপশনে আমাদের লিঙ্কটা দেওয়া থাকলো, যেখানে গলব্লাডারে পাথর কেন হয় সেই ভিডিও রিলেটেড একটা পডকাস্ট ছিল। উপরেও মনে হয় এতক্ষণে আই বাটনে চলে এসছে গলব্লাডারে পাথর কেন হয় সেটার একটা লিঙ্ক। এই যে গলব্লাডারে পাথর হয়, সেই পাথর কখনো কখনো গলব্লাডার থেকে বেরিয়ে পিত্ত নালীতে চলে আসে। সেই পিত্ত নালীতে, যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলা হয় কমন বাইল ডাক্ট বা সিবিডি, এই পিত্ত নালীতে যদি পাথর চলে আসে তখনই হয় সম্পূর্ণ নতুন ধরনের একটা চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা। কি ব্যাপার? এমনিতে যদি গলব্লাডারে পাথর হয়ে থেকে থাকে তাহলে আমরা অপারেশন করে গলব্লাডারটাকে বাদ দিই। গলব্লাডার অপারেশন করতে গেলে ওপেন সার্জারি বা মাইক্রো সার্জারি যেটাই করা হোক না কেন, আলটিমেটলি তার মূল লক্ষ্য থেকে থাকে গলব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। গলব্লাডার অপারেশন করতে গেলে ওপেন সার্জারি ভালো না মাইক্রো সার্জারি ভালো, এই নিয়েও আমাদের আরেকটা ভিডিও আছে। আই বাটনে যদি এতক্ষণে চলে এসে থাকে ভালো কথা, আদারওয়াইজ ডেসক্রিপশনে ওই ভিডিওটারও লিঙ্ক দেওয়া থাকলো। যাই হোক, তা সেই ওপেন সার্জারি হোক বা মাইক্রো সার্জারি হোক, উভয় ক্ষেত্রেই আমরা গলব্লাডারটাকে পাথর সমেত কেটে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন পাথরটা গলব্লাডার থেকে কোনো কারণে পিত্ত নালীতে চলে এলো। পিত্ত নালীতে যদি চলে আসে তাহলে দুটো জিনিস হতে পারে। পিত্ত নালী দিয়ে সে বেরিয়ে চলে গেল, বিশাল কিছু সমস্যা নেই। হ্যাঁ, বেরিয়ে চলে যাওয়ার সময় তখন এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে আমাদের পেটে যে আর একটা অঙ্গ থেকে থাকে, তার একটা ইনফ্লামেশন করে দেওয়া, অ্যাকিউট প্যানক্রিয়াটিস করে দেওয়া, এরকম একটা জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেটা আজকের টপিক আমাদের নয়। সেটা নিয়ে আপনারা যদি টপিক জানতে চান যে অ্যাকিউট প্যানক্রিয়াটিস নিয়ে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, সেটা নিয়ে ভবিষ্যতে আমরা আবার এপিসোড করব। আর বহু ক্ষেত্রে যেটা হয়ে থেকে থাকে সেটা হচ্ছে পিত্ত নালীর মধ্যে পাথরটা রয়ে গেল, আটকে গেল। এর ফলে পেশেন্টের জন্ডিস হতে পারে, কারো কারো ক্ষেত্রে জন্ডিস নাও হতে পারে, কিন্তু জন্ডিস হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে থাকে। তখন কি করতে হয়? দেখবেন অনেক সময় যেটা হয়, ডাক্তারবাবু আপনি গলব্লাডারের জন্য অপারেশনের জন্য প্রিপেয়ার করছেন রোগীকে, হঠাৎ করে ডাক্তারবাবু রিপোর্টপত্র থেকে বললো যে না না না, এখন অপারেশন করা যাবে না, আগে একটা এমআরআই করতে হবে, এমআরসিপি। এই এমআরসিপি এক ধরনের এমআরআই, যেটা করে পিত্ত নালীতে পাথরের অবস্থানটা আমরা আন্দাজ করতে পারি বা বুঝতে পারি। এই পিত্ত নালীতে পাথরটা আদৌ আছে কিনা, থাকলে কোথায় আছে, পাথরটার সাইজ কত বড়, এরকম নানান রকম ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় চিকিৎসা করার জন্য। যদি ছোট সাইজের পাথর থেকে থাকে, নিচের দিকে পাথর থেকে থাকে, তাহলে বর্তমানে বিজ্ঞানের একটা অসাধারণ অবদান হচ্ছে ইআরসিপি, এই একটা প্রসিডিওর। এটা কিছুটা আমাদের ইনভেস্টিগেশন এবং কিছুটা থেরাপিউটিক, এই দুটো ক্ষেত্রেই ব্যাপারটা কাজে লেগে থাকে। ইআরসিপি করে তখন পাথরটাকে বার করে দিয়ে দেওয়া হয়। যে সমস্ত ক্ষেত্রে ইআরসিপি করা সম্ভব হচ্ছে না, একাধিক কারণ থাকতে পারে। পাথরের সাইজটা এতটা বড় যে ইআরসিপি করে সেটা বার করা গেল না, অথবা ইআরসিপি করা হলো কিন্তু পাথরটা এতটা দূরে আছে, সামহাউ ফেলড হলো, অথবা ইআরসিপির যে খরচ সেটা কোনো কারণে পেশেন্ট বহন করতে পারলো না, বা পেশেন্ট যেখানে থাকেন সেখানে হচ্ছে ইআরসিপি অ্যাভেলেবেল নয়, অথবা পেশেন্টের এমন কিছু একটা কোনো কারণে কনস্ট্রেন্ট রয়েছে যে ইআরসিপি করা গেল না। তখন কি করতে হয়? তখন অপারেশন পদ্ধতিটা পাল্টে যায়। গলব্লাডার অপারেশন করার পদ্ধতিতে আমরা শুধুমাত্র গলব্লাডারটাকে পাথর সমেত কেটে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু পিত্তনালীকে কেটে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে পিত্তনালীটা কেটে সেই পাথরটাকে বার করতে হয়। পিত্তনালীটা কেটে সেই পাথরটা বার করে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে দুরকম বা তিন রকম চিকিৎসা করা সম্ভব। পিত্তনালীটা থেকে কেটে পাথরটা বার করে নেওয়া হলো, তারপরে একটা বড় লম্বা নল, টি টিউব বলে, সেই নলটা পেটের বাইরে বার করা দেওয়া থাকলো, কিছুদিন থাকলো, তার মধ্যে দিয়ে পিত্তি বেরোচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে কিছুদিন বাদে নির্দিষ্ট সময় পরে সেই টিউবটাকে খুলে দেওয়া হলো। এটা একটা চিকিৎসা পদ্ধতি। কারো কারো ক্ষেত্রে পিত্তনালীর সঙ্গে খাদ্যনালীকে সেলাই করে জুড়ে দেওয়া হয়। এবার এই কোন খাদ্যনালীর কোন অংশটা সেলাই করে জুড়ে দেওয়া হচ্ছে
তার উপরে দাঁড়িয়ে অপারেশনের পদ্ধতিগত কিছু পার্থক্য থেকে থাকে। সেই সূক্ষ্ম জায়গায় যাচ্ছি না, কিন্তু মোদ্দা কথা আমাদের তখন মেন টার্গেট থাকে পিত্তনালী থেকে পাথরটাকে বার করা এবং সামহাও পিত্তনালীটাকে প্রপার একটা পজিশন দেওয়া, যাতে হচ্ছে বাইল বা পিত্তটা খাদ্যনালী অবধি ঠিকঠাকভাবে পৌঁছতে পারে। ধরা যাক কোনো পেশেন্টের ইআরসিপি করা হলো। ইআরসিপি করার পরে তাহলে কি হবে? ইআরসিপি যখন কোনো ডাক্তারবাবু করেন, ইআরসিপি কিন্তু সাধারণত সার্জনরা করেন না, ইআরসিপি করেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বা মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট যারা, তারা। সেই ডাক্তারবাবুরা ইআরসিপি করার পরে পিত্তনালীর ভেতরে একটা নল ভরে দেন, স্টেন্ট বলে। সেই স্টেন্ট যেমন থাকার থাকে, ইআরসিপি করার কিছুদিন পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্ট সময় পরে আমরা যারা জেনারেল সার্জন, আমরা গলব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দিই। তারপরে অপারেশন পরবর্তী কিছুদিন বাদে পিত্তনালী থেকে ওই স্টেন্টটাকে বার করে দেওয়া হয়। সেক্ষেত্রে পুরোটাই হলো এই চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ যদি কারুর পিত্তনালীতে পাথর চলে গিয়ে থেকে থাকে, প্রথম স্টেপে তাকে ইআরসিপি করা হলো, ইআরসিপি করে পাথরটাকে বার করে দেওয়া হলো, এবং দ্বিতীয় স্টেপে আবার অপারেশন করা হলো, করে গলব্লাডারটাকে বার করা হলো, তৃতীয় স্টেপে ইআরসিপির সময় যে স্টেন্ট ঢোকানো হয়েছে সেই স্টেন্টটাকে বার করা হলো। এই তিনটে স্টেপে পেশেন্টের চিকিৎসা করা হলো। কোনো কারণে যদি ইআরসিপি করা সম্ভব না হয় তাহলে হচ্ছে ওপেন করা হয়, ওপেন করে পুরো গলব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, বা বর্তমানে মাইক্রোসার্জারি তো এটা করা হচ্ছে। গলব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো এবং পিত্তনালী থেকে পাথরটাকে আমরা বার করে নিলাম। পিত্তনালী থেকে পাথরটা বার করার পরে পিত্তনালীতে একটা নল ভরে দেওয়া হয়, বা পিত্তনালীটাকে খাদ্যনালীর সঙ্গে সেলাই করে জুড়ে দেওয়া হয়। খাদ্যনালীর ডুওডেনাম, জেজুনাম, এরকম বিভিন্ন জায়গা আছে। পরিস্থিতির উপর বিচার করে সার্জন বা যে অপারেটিভ যে টিম আছে তারা সিদ্ধান্ত নেন যে পেশেন্টের ডুওডেনামের সঙ্গে জোড়া হবে না জেজুনামের সঙ্গে জোড়া হবে। আশা করছি একটা খুব নতুন ইন্টারেস্টিং তথ্য এবং প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর হ্যাঁ, ফলো করে বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। আর এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাদের সেই প্রশ্নগুলো করুন। আমরা আমাদের সাধ্যমতো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো একটা এপিসোডে। আপাতত আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।